স্কুলে গরমের ছুটি পড়লেই মামার বাড়িতে বেড়াতে যাওয়াটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছিল। সেখানে আমার মামাতো ভাইয়ের সাথে সারাদিন খেলা, গ্রামের পুকুরে স্নান করা, বাড়ির গাছের পাকা আম খাওয়ার মজা তো ছিলই। তবে সব কিছুকে ছাপিয়ে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করত সেটা ছিল মামার মুখে গল্প শোনা। নানা রকমের গল্প বলতে পারতো আমার মামা। তখন ক্লাস 6-এ পড়ি। গরমের ছুটি পড়তেই ব্যাগ গুছিয়ে বাবা মায়ের সাথে চললাম মামার বাড়ি। যদিও বাবা পরের দিনই ফিরে আসবে, অফিসে প্রচুর কাজের চাপ। কোনো রকমে একদিনের ছুটি ম্যানেজ করতে পেরেছিল। সে যাই হোক, মামার বাড়িতে প্রথম দিন আমাদের বেশ খাতির যত্ন হলো। ভেবেছিলাম বিকেলবেলায় আমি আর আমার মামাতো ভাই পুচকু দুজনে মিলে গ্রামে একটু ঘুরতে বেরোবো, কিন্তু প্রকৃতি বাঁধ সাধল। বিকেলের আগে থেকেই আকাশের মুখ ভার। সমস্ত আকাশটা যেন কালো মেঘের চাদরে ঢেকে রয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। অগত্যা আমাদের বাড়িতেই থাকতে হলো। আমার দিদা খুব ভালো তেলে ভাজা ভাজতে পারত, তাই দিদাকে বললাম গরম গরম বেগুনি আর পেঁয়াজি ভাজতে। মুড়ি দিয়ে জমিয়ে খাওয়া যাবে। সেসব ভাজা হলে আমি আর ভাই মাদুর পেতে মুড়ি দিয়ে সেগুলো খেতে লাগলাম। আর আমাদের সঙ্গে এসে যোগ দিল আমার মামা শ্রী মৃদুল রায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। মামা বলল, উফ, বাঁচা গেল। যা গরম পড়েছিল কদিন, আজকের এই বৃষ্টিতে সেই গরমের দাপট যেন মনে হয় কিছুটা হলেও কমবে। মামা মামা, এবার একটা গল্প বলো না। আমার মুখের কথা শেষ হওয়া মাত্রই কাছেই কোথাও করাত শব্দে একটা বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। মামি এসে একটা হ্যারিকেন জ্বালিয়ে রেখে দিয়ে গেল আমাদের সামনে। মামা বলল, সে না হয় বলছি, কিন্তু আজ তোরা কিসের গল্প শুনবি বলতো? মামা, এখন যা ওয়েদার, তার উপর আবার লোডশেডিং, এই সময় ভূতের গল্প একেবারে জমে যাবে। হ্যাঁ, কি বলিস পুচকু? পুচকু আমার কথায় সায় দিল। মামা বলল, বেশ, তবে তাই হোক। গরম পেঁয়াজিতে একটা কামড় দিয়ে সেটা চিবোতে চিবোতে মামা বলতে শুরু করলো, তখন আমি কলেজে পড়ি, বুঝলি তো। তখন আমি কলকাতার হোস্টেল থেকেই পড়াশোনা করতাম। আমার সাথেই থাকতো আমার সহপাঠী সুজয়। তখন পরীক্ষা শেষ, কলেজ ছুটি, হোস্টেলে সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছে। তো সুজয় আমাকে এসে বলল, এই মৃদুল, এখন তো বেশ কয়েকদিন কলেজে ছুটি আছে, চল না আমাদের গ্রাম থেকে একটু ঘুরে আসবি। দুই বন্ধুতে মিলে কটা দিন হই হই করে কেটে যাবে। আমিও সুজয়ের সেই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সুজয়ের বাড়ি ছিল দক্ষিণ 24 পরগনা জেলার একটি গ্রামে। নির্দিষ্ট দিনে আমরা ট্রেনে চড়ে বসলাম। ট্রেনটাও নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছালো। তারপর সেখান থেকে ভ্যান রিক্সায় চড়ে আমরা সুজয়দের গ্রামে এসে পৌঁছালাম। সূর্যদেব তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। দিন শেষে পাখিরা তাদের নিজের বাসায় ফিরতে ব্যস্ত। আমরা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগলাম। মিনিট 10-এর পথে হেঁটে আমরা সুজয়দের বাড়িতে এসে উপস্থিত হলাম। সদর দরজায় কড়া নাড়তেই সুজয়ের বাবা এসে দরজা খুলে দিলেন। আমাদের দেখে মনে হলো তিনি খুব একটা খুশি হননি, অথবা হতে পারে সুজয়ের সঙ্গে আমার এখানে আসাটা তিনি খুব একটা পছন্দ করেননি। সে যাই হোক, একটু অবাক হয়েই তিনি বললেন, সুজয়, তুই একটা খবর দিয়ে তো আসতে পারতিস বাবা। ঠিক আছে, আয় আয়, ভেতরে আয়। বিষয়টা যেন একটু অপ্রস্তুতে ফেলে দিল। মনে মনে ভাবলাম এখানে না আসলে হয়তো ভালো হতো। যদিও এ ব্যাপারে সুজয়কে কিছু বললাম না। সুজয়ের বাবা বললেন, ও বুঝি তোর বন্ধু? হ্যাঁ বাবা, ও আমার বন্ধু মৃদুল, আমার সহপাঠী। কলকাতায় হোস্টেলে আমরা একই ঘরেই থাকি। ওকে আমাদের গ্রামটা একটু দেখাতে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা তাড়াতাড়ি জামা কাপড় বদলে নে, আমি রান্না চাপাচ্ছি। সুজয় আমাকে ওর ঘরে নিয়ে গেল। আমরা জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর দুই বন্ধুতে মিলে সুজয়ের ঘরে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর ভেতর থেকে সুজয়ের বাবার গলা শুনতে পেলাম। বাবা সুজয়, আমার রান্না হয়ে গেছে।
তোরা দুই বন্ধুতে খেতে বসে যা। আমি আর সুজয় খেতে বসলাম। সুজয়ের বাবা আমাদের খাবার বেড়ে দিলেন, ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর একটা পাঁচমিশালি তরকারি। তারপর বললেন, আজ এইটুকু দিয়েই খেয়ে নাও বাবারা, কাল তোমাদের জন্য ভালো ভালো রান্না করব, কেমন? একটা খবর দিয়ে এলে আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রাখতাম। রাতটুকু কোনো রকমে চালিয়ে নাও। সুজয়ের মা থাকলে হয়তো আরও অনেক কিছুই তোমাদের রান্না করে খাওয়াতেন, কিন্তু সে তো আর নেই। বলেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তাড়াতাড়ি বললাম, কাকাবাবু, আপনি একদম চিন্তা করবেন না, এইসব দিয়ে খেতে আমাদের কোনো অসুবিধা হবে না। আপনি খেয়ে নিন না আমাদের সাথে। না, আরে না বাবা, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে সুজয়ের বাবা বললেন, যাও, এবার তোমরা দুজনে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে কাকাবাবু, শুভরাত্রি। তিনিও শুভরাত্রি বলে চলে গেলেন। পরের দিন সকালে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি সহযোগে প্রাতরা সেরে নিয়ে আমি সুজয়কে বললাম, এই সুজয়, চল তো, তোদের এই গ্রামটা একটু ঘুরে আসি। হ্যাঁ বেশ, তো চল না। আমরা বেরোতে যাব এমন সময় কাকাবাবু আমাদেরকে বললেন, বাবা সুজয়, গ্রামে ঘুরতে যাচ্ছ যাও, কিন্তু ভুলেও ওই নদী আর ওই জঙ্গলের দিকে যেন যেও না। কেন কাকাবাবু, ওদিকে গেলে কি হবে? কয়েক মুহূর্তে চুপ করে থেকে তিনি একটু গম্ভীর স্বরে বললেন, ওই জায়গাটা ভালো নয় বাবা। কেন, কি আছে ওখানে? দেখো, কি আছে তা আমি জানি না, তবে তোমাদের বারবার বারণ করে দিচ্ছি, ওই নদী আর জঙ্গলের কাছে যেও না। কাকাবাবুর এমন কথা সুজয় আর আমাকে খুব একটা অবাক করে দিল। যদিও আমরা এ বিষয়ে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। দুজনে মিলে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম। সুজয় আমাকে বলল, চল, তোকে আমাদের গ্রামের কালী মন্দিরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। মন্দিরটা অনেক প্রাচীন, বুঝলি, তা প্রায় 100 বছর তো হবেই। সুজয় আমাকে সেই মন্দিরে নিয়ে এলো। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা পুরনো একটা মন্দির, তবে সেই মন্দিরে যে নিত্য পুজো হয় সেটাও খুব ভালো করেই বোঝা যাচ্ছে। মন্দিরের ভেতরে পাথরের বেদিতে প্রতিষ্ঠিত রয়েছে একটা কোষ্ঠী পাথরের কালী মূর্তি। আমরা মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এলাম। হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো। আসার সময় কাকাবাবু বারবার আমাদের ওই নদী এবং জঙ্গলের কাছে যেতে বারণ করেছিলেন, কিন্তু কেন? কি এমন আছে ওখানে? একবার দেখলে ভালো হয়। কথাটা মনে হতেই সুজয়কে বললাম, এই সুজয়, চল না, একটু নদীর ধার দিয়ে ঘুরে আসি। একদম না, শুনলি না, বাবা ওই দিকটা যেতে বারণ করলো। আরে বাবা, সেই জন্যই তো যাব। আসলে জায়গাটাতে কি আছে সেটা দেখতে হবে। চল না, একবার গিয়ে দেখে আসি। না রে মৃদুল, কাজটা মনে হয় ঠিক হবে না। কি জানি কি আছে ওখানে, আর তাছাড়া বাবা কথাটা জানতে পারলে কিন্তু খুব বকবে। এই চল চল, এখন বাড়ি ফিরে যাই। না সুজয়, তোর যেতে হয় তুই ফিরে যা, আমি নদীর ধারে যাবই। আমাকে জানতেই হবে ওখানে কি আছে। কিন্তু মৃদুল। কোনো কিন্তু নয় সুজয়, তুই কাকাবাবুকে নিয়ে ভয় পাচ্ছিস তো? কাকাবাবু কিচ্ছু জানতে পারবে না। তুই চল, আমার সাথে চল। আমি সুজয়কে এক প্রকার জোর করেই সে নদীর ধারে নিয়ে এলাম। শান্ত স্নিগ্ধ নদী, কি সুন্দর টলটলে জল। এই নদীতে ভয়ের কিছু আছে বলে তো আমার মনে হলো না, তাই সুজয়কে বললাম, কিরে সুজয়, এমন একটা সুন্দর নদীতে ভয়ের কি আছে বলতো? তা তো আমি কিছুই বুঝলাম না। কাকাবাবু আমাদের এখানে আসতে বারণ করলেন, কিন্তু কেন? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে বারণ যখন করেছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই। তা হ্যাঁ রে সুজয়, তোদের সেই জঙ্গলটা কোন দিকে? কেন রে, তুই কি সেখানেও যাবি নাকি? আহা, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। আচ্ছা, ওই জঙ্গলে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই তো? আরে না না, ওইসব কিছু নেই, শুধু কয়েকটা পাখি আছে আর কি। দেখ মৃদুল, আমার মনে হয় আমরা কাজটা না ঠিক করছি না। যদি সত্যি সেখানে কিছু থাকে তাহলে? আরে ধুর, তুই থাম তো, চল তাড়াতাড়ি। সুজয় আমাকে নিয়ে গ্রামের দক্ষিণ দিকে এগোতে লাগলো।
কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই জঙ্গলের সামনে এসে উপস্থিত হলাম। সুজয়ের সব বাধা উপেক্ষা করে আমি সুজয়কে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। একটা অদ্ভুত বিষয় অনুভব করলাম। জঙ্গলে পা রাখার সাথে সাথে আমার সমস্ত শরীরটা কেমন যেন কেঁপে উঠল। যদিও এই বিষয়টা আমি সুজয়কে বললাম না, যদিও বিষয়টা নিয়ে আমার সাথে মজা করে এই ভেবে। আমরা জঙ্গলের ভিতরে এগিয়ে চললাম। জঙ্গলটা বেশ বড়, চারিদিকে বড় বড় আম, জাম, কাঁঠাল ছাড়াও আরো বিভিন্ন ধরনের বড় বড় গাছ। তাদের পাতার ঘনত্ব এতই বেশি যে বাইরে সূর্যের আলো যেন এখানে এসে পৌঁছায় বলে মনে হয় না। একটা বিষয় লক্ষ্য করলাম, এত বড় জঙ্গলে একটা পাখি নেই, এমনকি তাদের ডাকও শোনা যাচ্ছে না। আমরা জঙ্গলের আরো একটু গভীরে এগিয়ে গেলাম। হঠাৎ সুজয় বলল, এই মৃদুল, শোন না, এই আমার মনে হয় আমাদের আর বেশি এগোনোটা না উচিত নয়। এই চল আমরা ফিরে যাই এবারে। কিন্তু আমার মন তখনই ফিরে যেতে চাইছিল না। কোনো এক অমুক টানে যেন আমি এগিয়ে চলছি। হঠাৎ একটা পচা গন্ধ আমার নাকে এসে লাগলো। সুজয় হাত দিয়ে নাক চেপে বলল, ইস, এই মৃদুল, কি একটা পচা গন্ধ বেরোচ্ছে রে। ঠিকই বলছিস রে সুজয়, মনে হয় কাছে কোনো জায়গায় ইঁদুর বা বিড়াল মরে পড়ে আছে। এই চল ভাই মৃদুল, এবার ফিরে যাই। আরে দাঁড়া না, যাচ্ছি। জঙ্গলটা কিন্তু ভালো লাগছে আমার। আরো কয়েক পা এগোতেই আমার চোখে পড়লো একটা বিরাট বট গাছ, আর প্রায় সঙ্গে সঙ্গে আমি ভয়ে আঁতকে উঠলাম। গাছটার গায়ে লেগে রয়েছে চাপ চাপ শুকনো রক্ত, এমনকি গাছের নিচেও শুকনো পাতার উপর রক্ত পড়ে শুকিয়ে আছে। মৃদুল, ওই দেখ, ওখানে কি? সুজয়ের চিৎকারে আমি পেছনে তাকিয়ে দেখি সুজয় আঙুল দিয়ে একটু দূরে একটা গাছের তলায় কিছু নির্দেশ করছে। আর সেদিকে তাকিয়েই ভয়ে আমার শীষ দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হয়ে গেল। দেখলাম সেখানে পড়ে আছে একটা মানুষের মৃতদেহ। দেহটা এতটাই বিকৃত হয়ে গেছে যে অতি কাছের মানুষও হয়তো তাকে চিনতে পারবে না। সারা শরীর ছিন্ন ভিন্ন। এবার আমি বুঝতে পারলাম যে সুজয়ের বাবা কেন আমাদের এই জঙ্গলে আসতে বারণ করছিলেন। তার মানে নিশ্চয়ই এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে, আর এই মানুষটা সেই জন্তুটারই শিকারে পরিণত হয়েছে। হয়তোবা তার বাড়ির লোক জানেও না যে মানুষটা এখানে এভাবে মরে পড়ে রয়েছে। এই চল চল চল, এই তাড়াতাড়ি পালাই এখান থেকে। কে জানে আশেপাশে কোথাও কোনো বন্য জন্তু জানোয়ার ঘাপটি মেরে বসে রয়েছে। এই জন্যই বাবা আমাদের এখানে আসতে বারবার বারণ করেছিল। সেটা এখন খুব ভালো করে বুঝতে পারছি। এই চল না চল না। হ্যাঁ রে সুজয়, চল চল, এক্ষুনি এখান থেকে পালাই। আমি আর সুজয় তাড়াতাড়ি সেই জঙ্গল থেকে দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। তারপর তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়ালাম। বাড়ি ফিরতেই সুজয়ের বাবা বললেন, কি ব্যাপার, এত দেরি হলো তোদের? বাবা, ওই রাস্তায় প্রবালের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওর সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সুজয়ের উত্তরে তার বাবা বেশ রেগে গেলেন। ভারী গলায় বললেন, সুজয়, তুমি তো জানো মিথ্যে কথা আমার একদম সহ্য হয় না। প্রবাল একটু আগেই এখানে এসেছিল, তুমি এসেছো শুনে বলে গেল বিকেলে তোমাদের সাথে দেখা করতে আসবে। এই কথা শুনে সুজয়ের মুখটা কাচুমুচু হয়ে গেল। আমরা দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কি হলো, এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বলো, কোথায় গিয়েছিলে তোমরা? ওই নদীর পাড়ে আর জঙ্গলের দিকে। ছেলের মুখে কথা শুনে কাকাবাবুর মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। ভীত কণ্ঠে বললেন, কি বলছো তুমি সুজয়? তোমরা ওই জঙ্গলের ভেতরে গিয়েছিলে? বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিও। আসলে আমরা না জেনেই ওই জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম। না জেনে মানে? তোমরা কি জানো এখানকার জঙ্গল আর নদী সম্পর্কে? বাবা, এইটুকু বুঝতে পেরেছি যে ওই জঙ্গলে কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে,
এই জঙ্গলের ভেতরে একটা ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। কে? কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমরা দুজনেই সেই দেহটা দেখেছি। কিন্তু কার দেহ ওটা? এই গ্রামে আর কেউ ওর হাতে পড়ে প্রাণ দিয়েছে বলে তো শুনিনি। তাহলে কি অন্য গ্রামের কেউ? আমি এতক্ষণ দাঁড়িয়ে সুজয় আর তার বাবার কথোপকথন শুনছিলাম। এবার আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কাকাবাবু, ওই জঙ্গলের ভিতরে কি এমন হিংস্র জন্তু আছে যে মানুষ কিভাবে মারছে? সুজয়ের বাবা কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বলতে শুরু করলেন। ও কোনো জন্তু জানোয়ার নয় বাবা মৃদুল। তাহলে ও কে কাকাবাবু? ও হলো এক পিশাচিনী। হ্যাঁ, পিশাচিনী? বলেই আমি হো হো করে হেসে উঠলাম। তুমি হাসছো মৃদুল? তা হাসবো না কাকু। এইসব পিশাচিনী টিশাচিনী গল্পের বই বা সিনেমাতে দেখা যায়, বাস্তবে আবার এসব কিছু হয় নাকি? তাছাড়া এখনকার দিনে দাঁড়িয়ে কেউ এসবে বিশ্বাস করে বলে তো আমি শুনিনি। তুমি শোনোনি তো কি হয়েছে? এসব এখনো আছে, আর এইসব হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। ওই জঙ্গলের ভেতরেও থাকে। তাহলে বাবা, ওই নদীর পাড়ে কি আছে? তুমি তো আমাদের ওখানেও যেতে বারণ করেছিলে। ওই নদীটাও এখন অভিশপ্ত বাবা সুজয়। প্রত্যেক অমাবস্যার রাতে ওই নদীর জল রক্তবর্ণ ধারণ করে। মনে হয় যেন নদীতে জল নেই, আছে টাটকা রক্ত। যে ওই নদীর সামনে যায় তাকেই ওই নদী গ্রাস করে বাবা। আর ওই নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কোলে বাচ্চা সমেত এক নারী মূর্তিকে। এসব তুমি কি বলছো কি বাবা? এসব এখনকার দিনে হয় নাকি? হয় বাবা, হয়, সব হয়। অনেকেই ওই নারী মূর্তিকে দেখেছে কোলে বাচ্চা নিয়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকতে। এইসব আজগুবি গল্প কাকু। যারা এ কথা তোমাদের বলেছে তারা সবাই বানিয়ে বলেছে, অথবা তারা অন্ধকারে ভুল দেখেছে। না বাবা মৃদুল, কেউ ভুল দেখেনি। ঠিক আছে, তোমার যদি এখনো বিশ্বাস না হয় তবে শোনো। সেদিন ছিল এক দুর্যোগের রাত। মুষলধারে তখন বৃষ্টি পড়ছে। গ্রামেরই এক যুবক সুব্রত শহর থেকে নিজের বাড়িতে ফিরছিল। ট্রেন লেট থাকায় সেদিন তার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি হবে বলে সে ওই জঙ্গলের পথ ধরেই ফিরছিল। হঠাৎ দূর থেকে একটা কান্নার শব্দ তার কানে আসে। কান্নার শব্দটা শুনে সুব্রতর মনে হয় যেন আশেপাশেই কোনো অল্প বয়সী মেয়ে কাঁদছে। সে মনে মনে ভাবে, এই দুর্যোগের মধ্যে এভাবে কে কাঁদছে? সুব্রত এদিক ওদিক তাকিয়ে দেখে, কিন্তু অন্ধকারে সে কাউকেই দেখতে পায় না। কিন্তু সেই কান্নার আওয়াজটা যেন ধীরে ধীরে বাড়তেই থাকে। হঠাৎ সুব্রতর কি যেন একটা মনে হওয়ায় সে ওই কান্নার শব্দের রেস ধরে একটু এগিয়ে যায়, এত রাতে কে ওভাবে কাঁদছে সেটা দেখার জন্য। আর কয়েক পা এগোতেই তার মনে হয় ওই সামনের বটগাছটার নিচে কোনো মহিলা বসে আছে যেন, আর সেই কাঁদছে, যদিও অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছে না। সুব্রত বটগাছটার দিকে এগিয়ে যায়। মেয়েটির কাছাকাছি গিয়েও জিজ্ঞাসা করে, এই কে তুমি? এখানে এভাবেই দুর্যোগের মধ্যে বসে কাঁদছো কেন? সুব্রতর প্রশ্নে মেয়েটি কান্না বন্ধ করে দেয় বটে, কিন্তু কোনো উত্তর দেয় না। সুব্রত আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কোথায় থাকো তুমি? তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো। আমি কথা দিচ্ছি তোমাকে আমি আমার সাধ্যমতো সাহায্য করব। এবার মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে তাকায় সুব্রতর দিকে। সঙ্গে সঙ্গে আকাশে একটা বিদ্যুতের ঝলকানি খেলে যায়, আর তারই আলোতে সুব্রত যা দেখতে পায় তাতে ওর হৃৎপিণ্ড দিয়ে একটা রক্তের ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে। ও দেখে যে ওর সামনে দাঁড়িয়ে আছে একটা বীভৎস নারী মূর্তি। তার সমস্ত শরীরটা যেন পুড়ে ঝলসে গেছে। দেহের বিভিন্ন অংশ থেকে মাংস খসে পড়ছে, আর তার মণিহীন চোখ দুটো যেন এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। সুব্রত ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কে তুমি? সেই নারী মূর্তি এক প্রচণ্ড ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে। আমি কে? কেন চিনতে পারছিস না আমায়? ভালো করে চেয়ে দেখ। না 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 না, আমি চিনতে পারছি না তোমাকে। চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। সেই নারী মূর্তি আবার হাসতে থাকে, তারপর বলে, চলে তো যাবই, তার আগে তোকেও আমি সঙ্গে করে নিয়ে যাব। যে শুধু তোকে কেন,
এই গ্রামের সবাইকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। কাউকে ছাড়বো না, কাউকে না। এই বলেই সে তার তীক্ষ্ণ নখযুক্ত বিভৎস হাত দুটো বাড়িয়ে দেয় সুব্রতর দিকে। সুব্রতর প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। তারপর কোনো রকমের জঙ্গলের বাইরে এসে সেই বিভৎস নারী মূর্তির হাত থেকে প্রাণে বাঁচে। এরপর নাকি আরও অনেকেই রাতের জঙ্গলে কাছে যাওয়ার সময় ওই নারী মূর্তিকে দেখেছে। মাঝে মাঝে তার সাথে একটা ছোট বাচ্চাও থাকে। এমনকি ওই জঙ্গলের কাছ থেকে কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে। যারাই ওই দেহগুলো দেখেছে তারা প্রত্যেকেই ভয়ে শিউরে উঠেছে। তাদের সারা শরীর ক্ষতবিক্ষত, মনে হয় কেউ যেন নিজের তীক্ষ্ণ নখ আর দাঁত দিয়ে তাদের আঁচড়ে কামড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করেছে। সকালবেলায় ওই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরাই সেই দেহগুলো উদ্ধার করেছিল। এই পর্যন্ত বলে কাকাবাবু থামলে। বাবার মুখ থেকে এসব কথা শুনে সুজয় খুব ভয় পেয়ে যায়, কিন্তু আমার বুকে ছিল অদম্য সাহস। তাই সেই মুহূর্তে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মনে মনে সিদ্ধান্ত নিলাম সেই নারী মূর্তিকে একবার আমায় নিজের চোখে দেখতে হবে। তাছাড়া ছোট থেকেই ভূত দেখার একটা শখ আমার ছিল। এই সুযোগে সেই শখটাও পূরণ হয়ে যাবে। কিন্তু এই কথাটা আমি সুজয় বা ওর বাবা কাউকেই জানালাম না। জানতাম এই কথা ওরা জানলে আমার এই শখ কোনোদিনও পূরণ হবে না। ওরা আমাকে কিছুতেই রাত্রিবেলা ওই নদী বা জঙ্গলের কাছে যেতে দেবে না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক আজ রাতে আমাকে সুজয় আর কাকাবাবুর চোখকে ফাঁকি দিয়ে এই বাড়ি থেকে বেরোতে হবে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে আমি আর সুজয় শুয়ে পড়লাম। কিছুক্ষণ গল্প করার পরে সুজয় ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি জেগে রইলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে আমার ব্যাগ থেকে বড় ব্যাটারির টর্চটা বের করে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে পড়লাম। পাশের ঘরে উঁকি মেরে দেখলাম কাকাবাবু তখন অঘরে ঘুমাচ্ছেন। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এগিয়ে চললাম সেই জঙ্গলের দিকে। চারিদিক নিস্তব্ধ, একটা ঝিঝি পোকার ডাকও যেন কানে হাসছে না। এই নির্জন পথে আমি একাই যাত্রী। রাস্তায় একটা কুকুরেরও দেখা পেলাম না। আমি এবার সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু কিছু দূর এগোতেই আমার মনে হলো আমার ঠিক পেছনে পেছনে কেউ যেন আসছে। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার উপর তার পায়ের চলার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি পিছন ফিরে তাকালাম, হাতের টর্চের আলোটা একবার চারিদিকে ঘুরিয়ে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ভাবলাম এ হয়তো আমার মনের ভুল। কাকাবাবুর কাছ থেকে এইসব ভৌতিক গল্প শোনার জন্যই হয়তো আমার এরকম ভুল হচ্ছে। আরও কিছু দূর এগোতেই আমার কানে এলো একটা শব্দ। মনে হলো এই জঙ্গলের ভিতরে কেউ যেন ঘুমাচ্ছে, কিন্তু এবারও আমি কাউকে দেখতে পেলাম না। আমি এবার চিৎকার করে বললাম, কে 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 আছো এখানে? কিন্তু কেউ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি এবার গলার স্বর আরো চড়িয়ে বললাম, দেখো, তুমি আমাকে যতই ভয় দেখানোর চেষ্টা করো না কেন, এই মৃদুল রায় কিন্তু এসবে ভয় পায় না। যদি সাহস থাকে তো আমার সামনে এসো। আমার চিৎকারে সেই ঘুমানির শব্দটা এবার থেমে গেল। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো মানুষ শয়তানি করেই ঘটনাগুলো ঘটাচ্ছে। তার উদ্দেশ্যে শুধুমাত্র এই গ্রামের মানুষগুলোকে ভয় দেখানো, এর বেশি কিছু নয়। এবার আমি আরো জোরে চিৎকার করে বললাম, কি হলো? কি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না আমার কথা? বেরিয়ে এসো বলছি। কেন এভাবে গ্রামের মানুষগুলোকে ভয় দেখাচ্ছ? কি ক্ষতি করেছে ওরা তোমার? এবার বাতাসে ভেসে এলো এক নারী কণ্ঠের উত্তর, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। যারা আমাকে আর আমার সন্তানকে বাঁচতে দিল না, আমিও তাদের শেষ করে দেব। কেউ বাঁচবে না, কেউ না। এইটুকু বলেই সে নারী কণ্ঠ এবার পৈশাচিক অট্টহাসি করে উঠল। সেই হাসিতে যেন আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসতে চাইল। কোনো মানুষ কিভাবে হাসতে পারে? তাহলে কি কাকাবাবু সঠিক কথাই বলেছিলেন? আমি বুঝতে পারলাম যে এখানে আর এক মুহূর্ত থাকাও আমার পক্ষে খুবই বিপজ্জনক হতে পারে।
আমি পেছনে ফিরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম, কিন্তু কিন্তু কয়েক পা দৌড়াতেই আমি মুখ থুবড়ে মাটিতে পড়লাম। আমার হাত থেকে টর্চটা ছিটকে গিয়ে একটু দূরে পড়ল। কোনো রকমে নিজেকে সামলে আমি উঠে দাঁড়ালাম। বাতাসে ভেসে উঠল আবার সেই পৈশাচিক অট্টহাসি। কি ভয় পেয়ে গেলে বুঝি? আমাকে দেখার খুব শখ, তাই না? তবে দেখো আমাকে। আর পরক্ষণেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি নারী মূর্তি। তার মুখটা ঘোমটায় ঢাকা, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট বাচ্চার ছায়া মূর্তি। কিন্তু অন্ধকারে তাদেরকে ভালো করে বোঝা যাচ্ছে না। এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। সেই ঝড়ে নারী মূর্তিটির মাথার থেকে ঘোমটাটা সরে গেল। ঠিক সেই মুহূর্তে এই আকাশের বুক চিরে একটা বৈদ্যুতিক রেখা খেলে গেল, আর সেই আলোয় আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বিভৎস নারী মূর্তি। তার সারা শরীরটা যেন আগুনে পুড়ে ঝলসে গেছে। সারা শরীর থেকে খসে পড়ছে রক্ত, মাংস। চোখের মণি দুটো সাদা। পাশে দাঁড়িয়ে আছে বাচ্চাটি। সেই বাচ্চাটিরও একই অবস্থা। ওই দৃশ্য দেখে আমার শিরদাঁড়াতে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। আমি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরে তখন যেন এক বিন্দু শক্তি নেই। শরীরটা টলছে। এবার সেই বিভৎস নারী মূর্তিটি তার তীক্ষ্ণ নখযুক্ত হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমার মুখ থেকে একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। এমন সময় হঠাৎ আমার মনে পড়ে গেল একটা মন্ত্র, যেটা আমার ঠাকুমা আমাকে রোজ পাঠ করে শোনাতেন। এই মন্ত্র পড়লে নাকি সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমি নাস্তিক মানুষ, কোনোদিনও ঠাকুর দেবতায় আমার কোনো ভক্তি ছিল না। তবু সেই মুহূর্তে আর কোনো উপায় না দেখে আমি দু চোখ বন্ধ করে সেই মন্ত্রটাই জোরে জোরে উচ্চারণ করতে লাগলাম। কয়েক মুহূর্ত পরেই সেই ঝড় থেমে গেল। আমিও ধীরে ধীরে চোখ খুললাম। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিভৎস মূর্তি দুটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। তারপর দৌড়াতে দৌড়াতে সেই নদীর ধারে এলাম। আর তখনই আমার চোখ পড়ল সেই নদীর জলের দিকে। দেখলাম সেই নদীর জল তখন ধারণ করেছে টাটকা লাল রক্তের মতো লাল। দেখে মনে হচ্ছে নদীর জল নয়, বইছে টাটকা রক্তের স্রোত। ভয়ে আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি আবার সেখান থেকে দৌড়াতে লাগলাম। পিছন থেকে ভেসে আসতে লাগলো সে নারী কণ্ঠের পৈশাচিক অট্টহাসি। দৌড়াতে দৌড়াতে আমি সুজয়দের বাড়ির সামনে এসে পৌঁছালাম। দেখলাম ওদের বাড়ির সামনে অনেক গ্রামবাসী এসে জটলা করেছে। আমাকে দূর থেকে ছুটে আসতে দেখে সুজয় চিৎকার করে বলল, ওই তো মৃদুল আসছে। কোথায় গিয়েছিলে তুমি? ওই জঙ্গলে। জঙ্গলে? কেন গিয়েছিলে তুমি ওখানে? তোমাকে না আমি কতবার বারণ করেছিলাম? আজ যদি তোমার একটা বিপদ হয়ে যেত, তাহলে তোমার বাবা মাকে আমরা কি জবাব দিতাম বলো? আমার ভুল হয়ে গেছে কাকা বাবু, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি তখন আপনার কোনো কথাই বিশ্বাস করিনি, তাই সবটা নিজের চোখে দেখার জন্যই আমি জঙ্গলে গিয়েছিলাম। কিন্তু কি মৃদুল? আমার সব সন্দেহ আজ দূর হয়ে গেছে কাকাবাবু। আজ আমি নিজের চোখে যা দেখেছি, তাতে আমার এতদিনের সমস্ত বিশ্বাস অবিশ্বাস এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেছে। মানে কি বলছো তুমি? তুমি কি সরমা আর ওর মেয়েকে দেখেছো? আমি একটা নারী মূর্তি আর একটা বাচ্চাকে দেখেছি কাকাবাবু, কিন্তু সরমা কি কাকাবাবু? আমার এই প্রশ্নে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারণ মুখে কোনো শব্দ নেই। চারিদিকে একটা চাপা নিস্তব্ধতা। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো কাকাবাবু? এই সরমা কে? সুজয়ের বাবা এবার ধীরে ধীরে মুখ তুললেন। তারপর বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় বছর দুয়েক আগে এই গ্রামে এসেছিল একটি যুবতী মেয়ে। তার নাম ছিল সরমা। তার একটা ছোট্ট মেয়েও ছিল। তার তখন বয়স ওই 3-4 বছর হবে। মেয়েটি বলেছিল যে
পুত্র সন্তান জন্ম দিতে না পারার অপরাধে নাকি তার শ্বশুরবাড়ির লোক তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মেয়েটির বাবা মাও নেই, তাই সে এখন মাথা গোঁজার জন্য একটুখানি জায়গা খুঁজে বেড়াচ্ছে যেখানে সে তার সন্তানকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। কিন্তু কেউ তাকে থাকতে দিচ্ছে না। শর্মা ছিল ভারী সুন্দরী, গায়ের রং ছিল যেন একেবারে দুধে আলতা, কোমর পর্যন্ত লম্বা ঘন কালো কেশ, টানা টানা দুটো কালো কালো চোখ। মেয়েটার মুখটাও ছিল বড় নিষ্পাপ। ওর সেই নিষ্পাপ মুখের দিকে তাকালে যেন এক নিমিষে মনটা ভালো হয়ে যেত। আমাদের গ্রামের তখনকার মোড়ল শর্মা আর তার মেয়েকে থাকার জন্য আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ছোট ঘর বানিয়ে দেন। শর্মাও তার মেয়েকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। তার সৌন্দর্য সেই সময় গ্রামের অনেক পুরুষেরই মন কেড়েছিল। কিন্তু গ্রামে থাকলেও শর্মা কিন্তু গ্রামের কারোর সাথে সেভাবে মেলামেশা করতো না, নিজের মতোই থাকতো। এমনকি রাস্তায় দেখা হলেও সে শুধু একটু হেসে চলে যেত। কিভাবে যে মেয়েটা তার সংসার চালাতো তাও কেউ জানতো না। এভাবে কেটে গেল বেশ কয়েকটা মাস। হঠাৎ করে এই গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা রাতে একটা করে বাচ্চা এই গ্রাম থেকে হারিয়ে যেতে থাকে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন অনেকেরই সন্দেহ গিয়ে পড়ে ওই শর্মার উপরে, কারণ ওরা আসার পর থেকেই গ্রামে এই ঘটনাগুলো শুরু হয়েছিল। যদিও তাদের বিরুদ্ধে কোনোদিনও কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই কোনো শাস্তিও তাদের হয়নি। এরপর হঠাৎ করেই একদিন এই বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনাটা বন্ধ হয়ে যায়। তখন সবাই ওর উপরে সন্দেহ করাটাও বন্ধ করে দেয়। এরপর কেটে যায় আরও কয়েকটা মাস। এর মধ্যে আর কোনো বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি গ্রামে। কিন্তু একদিন এক অমাবস্যার রাতে এই গ্রামেরই এক যুবক মলয় ওই শর্মার বাড়ির কাজ দিয়েই যাচ্ছিল। হঠাৎ সে কিছু ওই মন্ত্র পড়ার শব্দ শুনতে পায়। মনে হয় ওই শব্দটা আসছে শর্মার ঘরের ভেতর থেকে। সে বাইরে থেকে জানালা দিয়ে উঁকি মেরে দেখে ঘরের ভেতরে বসে রয়েছে শর্মা, আর তার পরনে রক্তবসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল তিলক। তার সামনে একটা যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, আর শর্মা মন্ত্র পড়ে সেই যজ্ঞে কিছু যেন আহুতি দিচ্ছে। তার পাশে বাটির সরায় রয়েছে কিছু যজ্ঞের উপকরণ, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের মাথার খুলি, পশুর হাড়গোড় ইত্যাদি। হঠাৎ শর্মা মন্ত্র পড়া থামিয়ে তার পাশে রাখা একটা মাটির সরা হাতে তুলে নিল। সরাটাতে একটা লাল রঙের তরল পদার্থ ছিল, হয়তো সেটা রক্ত। সেটা দুহাতে তুলে নিয়ে সে পান করতে লাগলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মলয় সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। পরের দিন সকালে সে সবাইকে আগের দিন রাতের ওই ভয়ঙ্কর ঘটনার কথা জানালো। সব শুনে গ্রামবাসীরা খুব ভয় পেয়ে গেল। তারা সবাই মিলে ঠিক করলো শর্মাকে চিরতরে শেষ করে দেবে। যদিও কয়েকজন এই বিষয়ে আপত্তি তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা এক অমাবস্যার রাতে শর্মা আর ওর মেয়েকে তাদের ঘরেই জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল। তারপর তাদের দেহাবশেষগুলো ওই নদীর ধারের মাটিতে পুঁতে দিয়েছিল। সেদিন আগুনে পুড়তে পুড়তে শর্মা অভিশাপ দিয়ে বলেছিল যে এই গ্রামের কাউকে এসে ছাড়বে না। ওর মৃত্যুর পর কয়েকটা মাস কিন্তু সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। সবাই ওই ঘটনার কথা ভুলেও গিয়েছিল। কিন্তু কয়েক মাস আগে থাকতে শুরু হলো এই ভয়ঙ্কর ঘটনা। অমাবস্যা এবং পূর্ণিমা রাতে ওই জঙ্গলের কাছ থেকে যারাই যাতায়াত করত তাদের সবারই ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার হতো পরের দিন সকালে। এইভাবেই ওই নদী হয়ে উঠল টাটকা রক্তের ধারা। তাই এখন আর কেউ রাতের বেলা ওই নদী আর জঙ্গলের ধারে কাছে যায় না, এমনকি খুব প্রয়োজন না পড়লে দিনের বেলাতেও নয়। কিন্তু বাবা, এই ঘটনার তো একটা বিহিত করতে হবে। মানে এভাবে তো আর সারা জীবন চলতে পারে না। কিন্তু কি করব বাবা বলো? কিভাবে ওই শর্মা আর তার মেয়ের প্রেতাত্মার থেকে আমরা রক্ষা পাবো? বাবা, আমাদের একজন ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে। হয়তো তিনিই পারবেন আমাদের এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে। পরের দিন সকালে গ্রামের একজনের কাছ থেকে খবর পাওয়া গেল যে পাশের গ্রামে একজন বড় তান্ত্রিক এসেছেন। গ্রামের মোড়ল আর কয়েকজন গ্রামবাসী তার কাছে ছুটে যায়। সব কথা সেই তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বললেন, শোন, তোরা ভয় পাস না। আমি যখন এসে গেছি তখন তোদের আর কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আর একটা কথা শুনে রাখ,
সরমা তোদের গ্রামে আসার পর থেকে যে বাচ্চাগুলো অমাবস্যা আর পূর্ণিমার রাতে গ্রাম থেকে হারিয়ে যেত, সরমা তাদের সবাইকে বলি দিয়েছে আর তাদের রক্ত নিজে পান করে তাদের দেহগুলো পুঁতে দিয়েছে ওই বাড়ির পেছনের মাটিতে, শুধুমাত্র নিজের সাধনার সিদ্ধি লাভ করার জন্য। আসলে ও ছিল একজন তন্ত্র সাধিকা। ছোটবেলায় ও নিজের বাবার কাছ থেকে তন্ত্র সাধনা শিখেছে। এরপর ওর বিয়ে হয়। ওর স্বামী খুব ভালো মানুষ ছিল, কিন্তু সে জানতো না যে তার স্ত্রী একজন তন্ত্র সাধিকা। শ্বশুর বাড়ির গ্রামেও সরমা ছোট বাচ্চাদের বলি দিত। সেই কথা জানাজানি হয়ে যাওয়ার পর সেখানকার গ্রামবাসীরা ওকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপরও ও এই গ্রামে আসে, তোদের সাথে ছলনা করে, আর ওর ছলনায় ভুলে তোরা ওকে তোদের গ্রামে থাকতে দিয়েছিলি। নিজেদের বিপদ যে তোরা নিজেই ডেকে এনেছিলি, কিন্তু তোদের আর ভয় নেই। আমি তোদের ওই তন্ত্র সাধিকা প্রেতাত্মার হাত থেকে রক্ষা করব। আগামী অমাবস্যার তিথিতে আমি ওই প্রেতাত্মার শক্তিকে প্রতিহত করার জন্য যজ্ঞে বসব। তোরা কয়েকজন আমার সাথে উপস্থিত থাকবি। আমি যথা সময়ে তোদের বলে দিব তোদের কি করতে হবে। এখন তোরা বাড়ি যা, বাড়ি ফিরে যা। গ্রামবাসীরা সেদিনে তান্ত্রিকের কাছ থেকে আশ্বাস পেয়ে ফিরে এলো। নির্দিষ্ট দিনে তান্ত্রিক যজ্ঞে বসলেন। এই যজ্ঞ চলাকালীন তার কাছে এসে উপস্থিত হয়েছিল সরমা আর তার মেয়ের প্রেতাত্মা। তারপর সে তান্ত্রিক তাদের সাথে দীর্ঘ লড়াইয়ের পর সে তান্ত্রিক তাদেরকে এই গ্রাম থেকে বিতাড়িত করে, মুক্তি দেন তাদের অতৃপ্ত আত্মাকে। এরপর থেকে নাকি গ্রামে আর কোনো অঘটন ঘটেনি, এমনকি ওই নদীর জলও আর কোনোদিনও রক্তে পরিণত হয়নি। অভিশাপ মুক্ত হয়েছিল সেই গ্রামের। এই পর্যন্ত বলে মামা থামল। তারপর আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কেমন লাগলো গল্পটা? দারুণ দারুণ। শুনছিলেন লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বৃষ্টির রাতে ভূতের গল্প। গল্প পাঠে এবং গল্পের সূত্রধারা ছিলাম আমি, দীপেন্দু দাস। অন্যান্য চরিত্র ছিল অভিক, বর্ণালী, পার্থ, অরণ্যদেব, শান এবং শুভঙ্কর। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আজকে গল্পের পোস্টারে রয়েছে চিত্রায়ন, আবহতে ফিনিক্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমভাবে শুনতে থাকবেন আমাদের বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতা আমরা খুব শীঘ্রই 50,000 হয়ে যাব। ভালো থাকুন, এভাবে শুনতে থাকুন আর সঙ্গে রাখুন বঙ্গকথা চ্যানেলকে।